নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আইএসএলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো নতুন কোনো সংস্থার হাত ধরে আইএসএলকে কন্টিনিউ করার বিষয়ে ফেডারেশন সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর ভারতীয় ফুটবলের এই অচল ব্যবস্থাকে সাময়িকভাবে সচল করার জন্য এগিয়ে এসেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়, এবং তারা আশ্বস্ত করেছে এই সিজনে আইএসএল হবেই। তবে সেটা কবে থেকে স্টার্ট হবে সেই বিষয় নিয়ে কোনোরকম কংক্রিট আপডেট না পাওয়া গেলেও যেমনটা আভাস পাওয়া যাচ্ছে জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই লিগ চালু হতে পারে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় আপডেটটা জানা যাচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যেই আইএসএল চালু করার জন্য কাজে নেমে পড়েছেন, যার ফলস্বরূপ ক্রীড়া মন্ত্রণালয় একাধিক কর্পোরেট সংস্থা সহ এফএসডিএলের সাথেও একটা আলোচনা সেরেছে, যাতে এই অল্প সময়ের মধ্যে এই সিজনে আইএসএলটা সম্পূর্ণ করা যায়। আর এই পরিপ্রেক্ষিতেই এই অল্প সময়ের মধ্যে আইএসএল কিভাবে আয়োজন করা যায় তার একটা ব্লুপ্রিন্টও কিন্তু তৈরি করা হয়েছে মন্ত্রণালয়ের তরফ থেকে। আর মন্ত্রণালয়ের এই মুভমেন্টটা দেখে এটা কিন্তু বলা যায় হয়তো খুব শীঘ্রই আইএসএল নিয়ে একটা বড় সুখবর পেতে চলেছে আইএসএল প্রেমীরা। তবে এবার বিষয় হচ্ছে কবে থেকে আইএসএল চালু হবে। তো দেখো, আজ নভেম্বরের শেষ, সেক্ষেত্রে যদি ধরে নিই জানুয়ারির মাঝামাঝি সময় থেকে আইএসএল চালু হবে, সেক্ষেত্রে হাতে মোট সময় থাকছে ওই 1.5 মাস মতন। তবে ওই 1.5 মাসের মধ্যে ডিসেম্বরে একাধিক ছুটি রয়েছে, যার ফলে মন্ত্রণালয় এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাতে কংক্রিট সময় পাবে 1 মাস। আর এই 1 মাসের মধ্যেই মন্ত্রণালয়কে নতুন সংস্থা সিলেক্ট করে নিয়ে লিগ পরিচালনা করার সমস্ত কাজকর্মটা কিন্তু মেটাতে হবে, যার কারণে এই মাসখানেক সময়ের মধ্যে নতুন কোনো সংস্থা এই পুরো স্ট্রাকচারটা নতুন করে কিভাবে তৈরি করতে পারবে তা নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। অপরদিকে এই পুরো বিষয়টা মাত্র 1 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যেতে পারে একটা উপায়ে, আর সেই উপায়টা হচ্ছে যদি কেন্দ্রীয় মন্ত্রণালয় এফএসডিএলের হাতে দায়িত্বভার তুলে দেয় লিগ চালানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু এফএসডিএল খুব কম সময়ের মধ্যেই আইএসএলের ফিক্সচার অ্যানাউন্সমেন্ট করে দিতে পারবে। কারণ এফএসডিএল যেহেতু এর আগে 9 থেকে 10 বছর আইএসএল পরিচালনা করেছে, সেহেতু তাদের কাছে কিন্তু সেই স্ট্রাকচারটা অলরেডি তৈরি আছে, যে কারণে এই শর্ট টাইমের মধ্যেও এফএসডিএলই কিন্তু পারবে সমস্ত বিষয়টা সুন্দরভাবে পরিচালনা করতে। আর আমরা সকলেই জানি প্রিভিয়াস রিপোর্ট অনুযায়ী এফএসডিএলও কিন্তু আগ্রহী আইএসএল পরিচালনা করতে। তবে আইএসএল পরিচালনা করার জন্য ফেডারেশনের তরফ থেকে এবার যে নতুন নিয়মগুলো তৈরি করা হয়েছে, তো সেই নতুন নিয়মকানুনগুলো কিন্তু এফএসডিএল মানতে চাইছে না। এক কথায় বলা ভালো, এফএসডিএল কিন্তু আর কল্যাণ চৌবের সাথে কাজ করতে চাইছে না, কারণ এফএসডিএল স্পষ্টভাবেই দেখতে পাচ্ছে তারা যে পরিমাণ অর্থ ফেডারেশনকে দিয়ে থাকে, তো সেই অর্থ দিয়ে ফেডারেশন তারা ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কাজ না করে ফেডারেশনের প্রধান প্রধান কর্মকর্তারা নিজেদের পকেট ভরাতেই ব্যস্ত। যার কারণে এফএসডিএলও কিন্তু চাইছে যদি ফেডারেশনের ওপর সব দায়িত্বভার থাকে, তাহলে কিন্তু তারা আর ভারতীয় ফুটবলে ফার্দার কোনো টাকা ঢালবে না। আর বর্তমানে দাঁড়িয়ে যেহেতু আইএসএল পরিচালনা করার সমস্ত দায়ভার ক্রীড়া মন্ত্রণালয় নিজে হাতে তুলে নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এফএসডিএলের আর তেমন কোনো সমস্যা থাকার কথা না আইএসএল পরিচালনা করার ক্ষেত্রে, যার কারণে খুব সম্ভবত এফএসডিএলের হাত ধরেই অন্তত এই মরশুম আইএসএলটা চালু হতে পারে। তো যাই হোক, আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত বিষয়টা অনেকটাই সলভ হয়ে যেতে পারে, আর ডিসেম্বরেই আইএসএলের নতুন ফিক্সচারও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের তরফ থেকে আইএসএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আইএসএলের মোস্ট অফ দ্য ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজেদের মুভমেন্ট আবারও চালু করা শুরু করেছে। সেক্ষেত্রে এটা বলাই যায় এই মরশুমে আইএসএল শুরু হওয়ার বিষয়ে দ্রুত কিন্তু সুখবর পেতে চলেছে ভারতীয় ফুটবল প্রেমীরা। তো যাই হোক, এবার নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তবে পরবর্তী আপডেটগুলো নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, তারা আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। তো যাই হোক, গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান দলের নতুন হেড কোচ তথা সার্জিও লোবেরা তিনি কিন্তু মোহনবাগান দলে তার সহকারী কোচ খুঁজছেন। আর সেই লিস্টে তার সর্বপ্রথম পছন্দ ছিল তার প্রাক্তন সতীর্থ পেপে। তবে পেপে যেহেতু বর্তমানে পার্সেপোলিস দলের সাথে যুক্ত রয়েছে, তো সেই কারণে এই মুহূর্তে তাকে আর ভারতে ফেরানোটা বেশ চাপের। তবে কোচ সার্জিও লোবেরা ট্রাই করেছিল পেপেকে আবারও ভারতে ফেরানোর জন্য।
তবে পেপের তরফ থেকে যেহেতু ভারতে ফেরার বিষয়ে আর কোনো পজিটিভ আপডেট পাওয়া যায়নি, যার কারণে কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু নতুন কোচের সন্ধানে নেমে পড়েছিলেন। আর সেই মতনভাবেই তিনি মোহনবাগান দলের নতুন সহকারী কোচের পদের জন্য কনভিন্স করেছেন মরক্কান লিগে কোচ সার্জিও লোবেরার সহকারী হিসাবে কাজ করা 52 বছর বয়সী ইউএফএ প্রো লাইসেন্সধারী কোচ ডেভিড ডেও গার্সিয়া মার্কুয়েজ। তো সচরাচর আইএসএল এর জন্য যে সমস্ত লেভেলের বিদেশি সহকারী কোচেদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়, তো সেই সমস্ত কোচেদের তুলনায় এই ডেভিড কিন্তু বেশ হাই প্রোফাইল। ইভেন এই ডেভিডের মধ্যে যে কোয়ালিটি আছে তাতে সে কিন্তু আইএসএল এর যে কোনো দলের হেড কোচ হিসাবেও নিযুক্ত হতে পারেন। তো এই ডেভিড সে কিন্তু মোস্ট অফ দ্য টাইম তিনি কাজ করেছেন ইউথ সেট নিয়ে, এবং ইউথ সেট সফলতা পাওয়ার পর তিনি কিন্তু একাধিক ক্লাবের হেড কোচের দায়িত্বভারও সামলেছেন। ইভেন তিনি লাস্ট সিজনে যুক্ত ছিলেন রাশিয়ান ফার্স্ট টায়ার লিগের ক্লাব এফসি ওরেনবার্গ দলের হেড কোচের পদে। তো এই ওরেনবার্গের ইউথ দলের কোচ হিসাবেই এই ডেভিড সর্বপ্রথম যোগদান করেন, এবং তিনি ওরেনবার্গের ইউথ দলকে বেশ সফলতাও এনে দেন। তো সেই সময় এই ওরেনবার্গের সিনিয়র দলের পারফরমেন্স বেশ খারাপ চলছিল, যার কারণে ওরেনবার্গ ম্যানেজমেন্ট তাদের প্রিভিয়াস হেড কোচকে স্যাক করে দেন, এবং তখন এই ডেভিডের ইউথ দলের সাকসেস রেট দেখে তাকে কিন্তু সিনিয়র দলের হেড কোচের দায়িত্বভারটা তুলে দেওয়া হয়। আর সেই মুহূর্তে মানে লাস্ট সিজনে এই ডেভিড এই ওরেনবার্গ দলকে রেলিগেটেড হওয়ার হাত থেকেও বাঁচায়। তবে চলতি সিজনে ওরেনবার্গ ম্যানেজমেন্ট তারা কিন্তু আর ডেভিডের সাথে কন্টিনিউ করেনি, যার কারণে এই ডেভিড সে বর্তমানে ফ্রি এজেন্ট ছিলেন। তো এই ওরেনবার্গ দলটার কারেন্ট মার্কেট ভ্যালু হচ্ছে 146 কোটি টাকা। মানে তোমরা বুঝতেই পারছো এই দলটা আইএসএল এর টপ দলেদের থেকেও কতটা বেটার। আর এই দলকেই গত সিজনে কোচিং করিয়ে একটা ভালো রেজাল্ট এনে দিয়েছিলেন এই ডেভিড। আর এইরকমই একজন হাই প্রোফাইল কোচ এখন কিন্তু যুক্ত হচ্ছে মোহনবাগানের সহকারী কোচের পদে। মানে বিষয়টা কিন্তু ভাবতেই অবাক লাগছে, কারণ বর্তমানে যেখানে এখনও আইএসএল চালু হওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো রকম আপডেট জানা যাচ্ছে না, সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও এইরকম মানের একজন কোচকে সার্জিও লোবেরা কীভাবে ভারতে আসার জন্য কনভিন্স করলো, তো এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। তো যাই হোক, ডেভিডের যা কোয়ালিটি তাতে লোবেরার সাথে জুটি বেঁধে এই ডেভিড সে কিন্তু মোহনবাগান দলের জন্য একটা সেরা পারফরমেন্স তুলে আনতে পারেন। আর বিশেষ করে তিনি যেহেতু জুনিয়র দল নিয়ে বেশি নাড়াচাড়া করেছেন, সেক্ষেত্রে এই ডেভিডের আগমনে মোহনবাগান দলের তরুণ প্লেয়ারদের যে বেশ খানিকটা ডেভেলপমেন্ট হতে চলেছে তা বলাই যায়, যাদের মধ্যে দীপেন্দু, কিয়ান, সুহেল, অভিষেক থেকে শুরু করে পাশাং দর্জি, থামাং, সালাউদ্দিন এই সমস্ত পোটেনশিয়াল প্লেয়ারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখতে চলেছে এই ডেভিড। তো যাই হোক, আমরা সকলেই আশা করব দ্রুত আইএসএল চালু হোক, এবং আইএসএল মঞ্চে লোবেরা এবং এই ডেভিড জুটি মোহনবাগানকে কেমনভাবে সফলতা এনে দেন সেই দিকেই কিন্তু এখন নজর থাকবে আপামর মোহনবাগান জনতার। তো যাই হোক, গতকাল বেশ কিছু জায়গা থেকে রিপোর্ট করা হয়েছে কোচ সার্জিও লোবেরা তিনি নাকি জানিয়েছেন তিনি মোহনবাগান দলে এই মুহূর্তে কোনো পরিবর্তন আনবেন না। আর এই সমস্ত আপডেটগুলো দেওয়া হয়েছে মোহনবাগান কর্মকর্তাদের তরফ থেকে। তো দেখো, শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু ক্লিয়ার মোহনবাগানের দল গঠনের পেছনে প্রধান ভূমিকা থাকে বিনয় চোপড়ার। দলের অন্দরমহলে কী কী পরিবর্তন হবে সেই বিষয়ে কিন্তু বিন্দুমাত্র ধারণা বা ওপিনিয়ন থাকে না বাগান সচিবদের। সো তাদের তরফ থেকে অমন আপডেট দেওয়া হলেও আমার অন্তত মনে হয় না কোচ সার্জিও লোবেরা এই দলে কোনো পরিবর্তন আনবেন না। বিকজ সার্জিও লোবেরা তিনি প্রথম থেকেই দলে মিনিমাম 1 থেকে 2 জন বিদেশি প্লেয়ারের পরিবর্তন চেয়েছেন, যারা মেনলি মিডফিল্ড পজিশনের প্লেয়ার। আর প্র্যাকটিক্যালিভাবে দেখতে গেলে বর্তমানে মোহনবাগানের যা স্কোয়াড তাতে কিন্তু এই দলে ভালো মানের বিদেশি মিডফিল্ডার অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে হিসাব মতন দেখতে গেলে এই দলে একজন প্রপার নাম্বার 10 এবং সিডিএম পজিশনের বিদেশি না আসলে এই দলকে কিন্তু সাকসেস পাওয়ানোটা বেশ খানিকটা চাপের। তবে তোমাদের গতকালই জানিয়ে দিয়েছি অন্তত 1 মাস মোহনবাগানের স্কোয়াডের কোনো পরিবর্তন হবে না, কারণ কোচ সার্জিও লোবেরা তিনি মোহনবাগানের এই কারেন্ট স্কোয়াডের প্র্যাকটিসের পারফরমেন্স দেখে নিয়েই তারপরেই কিন্তু তিনি সিদ্ধান্ত নেবেন পার্টিকুলারলি কোন বিদেশির পরিবর্তন করা হবে। আর সেই মতনভাবেই আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কমপক্ষে একজন নতুন বিদেশি কিন্তু আমরা দেখতে পেতে চলেছি মোহনবাগান দলে, কারণ এই স্কোয়াডে পরিবর্তন না আনলে সে তো একই ব্যাপারটাই রয়ে যাবে। সেক্ষেত্রে কোচ হোসে মলিনাকে বিদায় জানানোরই বা কী প্রয়োজন ছিল। সেক্ষেত্রে যদি কোচ সার্জিও লোবেরাকে দল নির্বাচনের জন্য ফ্রি হ্যান্ড দেওয়া হয়, তাহলে এটা কিন্তু নিশ্চিত তিনি দলে নতুন বিদেশি প্লেয়ার নিয়ে আসবেনই আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে কেন্দ্র করে আরও 2 জন বিদেশি প্লেয়ারের নাম জানা যাচ্ছে, যাদের মধ্যে একজন হচ্ছেন আইএসএল পরীক্ষিত অর্থাৎ কোচ সার্জিও লোবেরার প্রাক্তন ছাত্র কার্লোস ডেলগাডো। 35 বছর বয়সে স্প্যানিশ ডিফেন্ডার এটা বর্তমানে যুক্ত রয়েছেন ওড়িশা এফসির সাথে। তো গতকাল এক বাংলা সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তারা দাবি করেছে কোচ সার্জিও লোবেরা ওড়িশা এফসিতে থাকা তার এই প্রাক্তন ছাত্র কার্লোস ডেলগাডোকে মোহনবাগান দলে নিয়ে আসতে চাইছেন, আর সেটা মোহনবাগান দলের বিদেশি ডিফেন্ডার টম এলরেডের পরিবর্তে।
তো দেখো, এই টম অ্যালড্রেডের পারফরমেন্সের যে আন্ডার স্ক্যানার থাকতে চলেছে সেটা কিন্তু এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছি। তবে আমার মনে হয় না টম অ্যালড্রেডকে এই মুহূর্তে বিদায় জানানোর মতন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে। আর ডেলগাডোর পারফরমেন্স যে টম অ্যালড্রেডের থেকেও আহামরি তেমনটাও কিন্তু বলা যাবে না। সেহেতু আমার মনে হয় না এই সিজনে টম অ্যালড্রেডকে পরিবর্তন করা হবে। সেক্ষেত্রে হতে পারে নেক্সট সিজনে টম অ্যালড্রেডের পরিবর্তে এই ডেলগাডো বা অন্য কোনো বিদেশি ডিফেন্ডার দলে আনতে পারেন কোচ সার্জিও লোবেরা। তবে অ্যাজ অফ নাও টম অ্যালড্রেডের পরিবর্তন হওয়ার 0%ও কিন্তু চান্স নেই। তো যাই হোক, এর পাশাপাশি দ্বিতীয় যে বিদেশি প্লেয়ারটার নাম জানা গেছে সেই প্লেয়ারটা হচ্ছে 31 বছর বয়সী ইতালিয়ান সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার ভেলেরিও ভেরে। 4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভেলেরিও সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত। ক্লাব ক্যারিয়ারে তিনি পুরো সময়টাই কাটিয়েছেন ইতালিয়ান লিগে। ক্লাব ক্যারিয়ারে সিরিয়া এ, সিরিয়া বির মতন লিগে তার খেলার অভিজ্ঞতা আছে। ক্লাব ক্যারিয়ারে তিনি মোট 411টা ম্যাচ খেলেছেন, যেখানে 43টা গোল এবং 45টা অ্যাসিস্ট রয়েছে এই ভেলেরিওর খাতায়। তো এক কথায় বলা চলে বেশ হাই প্রোফাইল প্লেয়ার হচ্ছেন এই ভেলেরিও। আর এই প্লেয়ারটার মোহনবাগান দলের মিডফিল্ডের জন্য একটা সেরা অ্যাসেট হতে পারে সেটা কিন্তু বলাই যায়। তো বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট এবং পেজ থেকে রিপোর্ট করা হয়েছে এই ভেলেরিওর বিষয়ে নাকি একটা প্রাথমিক ইনকোয়ারি করেছে বাগান ম্যানেজমেন্ট। তো দেখো, তোমাদের জানিয়ে রাখি এই ইতালিয়ান মিডফিল্ডারটা বর্তমানে উইদাউট ক্লাব রয়েছেন, যার কারণে তাকে কিন্তু অনায়াসেই দলে সই করাতে পসিবল হবেন বাগান ম্যানেজমেন্ট। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মাপের একজন প্লেয়ারকে বর্তমানে চলা ভারতীয় ফুটবলের পরিস্থিতি অনুযায়ী তাকে নিয়ে আসাটা কতটা পসিবল হবে। তো যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত এই নিউজটা কত দূর এগোয়। তবে যদি সত্যিই এই ভ্যালেরিওকে মোহনবাগান ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ করে থাকে এবং তিনি যদি মোহনবাগান দলে মুভ করে, তাহলে কিন্তু এই বিষয়টা মোহনবাগানের মিডফিল্ডের জন্য একটা বড় মাস্টার স্ট্রোক হতে চলেছে তা বলাই যায়। তো যাই হোক বন্ধুরা, এই ভ্যালেরিওর প্রোফাইলটা তোমাদের কেমন লাগলো এবং সে যদি সত্যিই মোহনবাগান দলে আসে তাহলে এটা মোহনবাগানের জন্য কেমন হতে পারে বলে তোমার মনে হয়, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।